দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দর্শক, আমরা প্রতিনিয়ত করোনা নিয়ে আলাপ করছি, কিন্তু করোনার পাশাপাশি ডেঙ্গু একটি আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে আবারও এই সিজনে, এবং আক্রান্তের শনাক্তেরও রেকর্ড হচ্ছে। ইতোমধ্যে আমরা বেশ কিছু ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং অফিসিয়াল ফিগার সেটা প্রায় 1000-এর কাছাকাছি। আমরা কিভাবে এই করোনার পাশাপাশি এই ডেঙ্গু থেকে কিভাবে রক্ষা পেতে পারি সেটি নিয়ে আলোচনা চলছে এবং নানা ধরনের কার্যক্রমও চলছে। আমরা আজকে এই অনুষ্ঠানে দুজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা ডেঙ্গু থেকে এর প্রতিকার কী, প্রতিরোধের উপায় কী, হাসপাতাল ব্যবস্থাপনা এবং চিকিৎসা পদ্ধতি, সচেতনতার বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। প্রতি বছরই আমরা জানি যে বর্ষাকালটার মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়। 2019 সালটা খুব খারাপ বছর গেছে আমাদের জন্য। তখন প্রায় 300 লোকের মতো মারা গেছে, সরকারি হিসেবে কিছুটা কম হলেও প্রায় 300, এবং আক্রান্ত ছিল তখন 1 লক্ষের উপরে। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে আমরা 2021-এ এসে কতটা লেসন নিতে পেরেছি এবং পরিস্থিতি আজকে কোন অবস্থার মধ্যে রয়েছে, আমাদের যা যা করণীয় ছিল কর্তৃপক্ষের দিক থেকে এবং আমাদের নাগরিক জীবনে সেটা আমরা করতে পেরেছি কিনা, এডিস মশা বিশেষ করে যেটি বংশ বিস্তার করে তার প্রজনন এবং তার থেকে প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের সচেতনতা কতটা হয়েছে সেগুলো নিয়ে আজকে আলাপ করব। শুরুতে পরিচিত হব। রয়েছেন জুম প্ল্যাটফর্মে দুজন অতিথি। ডক্টর কাজী তরিকুল ইসলাম আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, প্রধান সম্পাদক জাতীয় ডেঙ্গু গাইডলাইন। স্বাগত ডক্টর কাজী তরিকুল ইসলাম আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, কীটতত্ত্ব বিশেষজ্ঞ এবং প্রাক্তন সভাপতি প্রাণী বিজ্ঞান সমিতি। স্বাগত আপনাকেও ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। আমি শুরু করতে চাই ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনার কাছ থেকেই। আসলে করোনার সঙ্গে তুলনা করা যায় না, তারপরেও এই সময়টায় করোনা তো একটা বিশ্বব্যাপী একটা মহামারী এবং বাংলাদেশেও সেটা একটা চরম আকার ধারণ করেছে। এই সময়ে আমরা একটা লকডাউনের মধ্যে আছি, পাশাপাশি মরার উপর খাড়া ঘা বলতে যা বোঝায় সেটি হচ্ছে ডেঙ্গু। এই ডেঙ্গু পরিস্থিতিও একটু অবনতিশীল, এই ক্রমাবনতিশীল ডেঙ্গু পরিস্থিতি এই পর্যায়ে আমরা কেন এলাম এবং আমাদের প্রস্তুতি এবং আমাদের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে যদি আপনার একটু মন্তব্য শুনতে পারি। ধন্যবাদ। করোনা মহামারী চলছে, এই সময় যদি ডেঙ্গুর আরেকটা মহামারী হয় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে পর্যদস্ত হয়ে যাবে। এখন যে ডেঙ্গু কেস যেটা পাওয়া যাচ্ছে, যে সংখ্যা আপনার গত কয়েক দিন ধরে এটা ইনক্রিজ করছে, এক্সপোনেনশিয়াল গ্রোথ ফেজ চলে গেছে, অর্থাৎ 1.2 থেকে 1.3 এই জিওমেট্রিক এই এক্সপোনেনশিয়াল এসে আপনার ইনক্রিজ করতেছে। তাতে যেটা মনে হয় যে এটা এপিডেমিকের দিকে চলে গেছে। এটা 2018 সালের থেকেও হয়তো বেশি হবে, 2019 সালের মতো নাও হতে পারে, কিন্তু 2018 সালের থেকে বেশি হবে। এই সময় এই যে আমাদের যে কোভিড নিয়ে যে আমরা একটা বিপজ্জনক অবস্থায় আছি, তার মধ্যে যদি ডেঙ্গু আসে তাহলে তো আমাদের জন্য একটা মারাত্মক সমস্যা হবে। কিন্তু দুর্ভাগ্যজনক যে বিষয়টা হচ্ছে যে প্রতি বছর প্রতিবারই তো ডেঙ্গু হয়, গত 20 বছর 21 বছর ধরে, গত বছর প্রাকৃতিক কারণে কম হয়েছে। আমরা দেখি যে ডেঙ্গু বাড়ে, তখন একটা বিভিন্ন কর্তৃপক্ষের দৌড়ঝাঁপ শুরু হয় এবং যে দৌড়ঝাঁপগুলি তারা করেন সেগুলি কিন্তু স্ট্যান্ডার্ড যে প্রসিডিওর আছে, যে ডেঙ্গুর স্প্রেড প্রাদুর্ভাবকে প্রতিহত করা কিংবা এপিডেমিককে প্রতিহত করার যে স্ট্যান্ডার্ড কতগুলি প্রসিডিওর আছে সেগুলি কিন্তু তারা করেন না। যেমন ধরেন আমি এখন উদাহরণ দিচ্ছি, এরা এখন একটা যে কবিতার মতো গান গায়, 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, এর কোনো মানে নাই, যদিও তারা এটা করছেন। এখন তারা সোর্স রিডাকশনে যাচ্ছেন, এখন সোর্স রিডাকশনে যাচ্ছেন, কিন্তু আমরা যেটা দেখতেছি যে ডেঙ্গু এপিডেমিক পর্যায়ে ছড়িয়ে যাচ্ছে। এখন মারতে হবে হলো অ্যাডাল্ট মশা, যে মশাগুলি আপনার এই একজনের বডি থেকে আরেকজনের বডিতে এই ভাইরাসটা ছড়িয়ে দিচ্ছে। সে অ্যাডাল্ট মারতে গেলে কতগুলি প্রসিডিওর আছে এপিডেমিক ফেজে। সেটা হচ্ছে যে আপনার প্রথমেই করতে হবে যে ক্লাস্টার গুলিকে আপনার চিহ্নিত করতে হবে। অর্থাৎ ক্লাস্টার গুলি হচ্ছে সেই এলাকা, যে এলাকায় আপনি প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে রুগী পাচ্ছেন, সে এলাকাকে চিহ্নিত করে সেখানে আপনার অ্যাডাল্টিসাইডিং করতে হবে, অর্থাৎ ফগিং করতে হবে। আমাদের তো ইউএলডি নেই, ফগিং করতে হবে ব্যাপকভাবে এবং সেই এলাকার লোকজনকে আপনার পাবলিক হেলথ মেসেজ দিতে হবে। সে মেসেজটা হচ্ছে
ম্যান মসকুইটো কন্ট্যাক্ট কমানো, প্রথমত ম্যান মসকুইটো কন্ট্যাক্ট কমানো। তার জন্য তাদেরকে বলতে হবে যে আপনারা মশারির ভিতরে দিনে রাত্রে যখনই রেস্ট নেবেন মশারির ভিতরে থাকবেন। বাচ্চাদেরকে আপনারা ফুল স্লিভ শার্ট প্যান্ট পরাবেন এবং দরকার হলে রিপেলেন্ট ইউজ করবে, এবং অ্যাট দ্য সেম টাইম সকাল বিকাল যদি অ্যারোসল আপনার মারা হয় তাহলে হবে কি ডেঙ্গুর যে ট্রান্সমিশন সাইকেলটা চলতে থাকে একটা এলাকায়, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এখানে একটু আপনাকে থামাবো। আপনার ট্রান্সমিশন সাইকেল সম্পর্কে এবং বিদ্যমান বাস্তবতা সম্পর্কে আপনার মতামত আমরা পেয়েছি। ডক্টর কাজী তারিকুল ইসলাম, প্রধান সম্পাদক, জাতীয় ডেঙ্গু গাইডলাইন, আপনি এই বিষয়টি নিয়ে কাজ করছেন খুব গভীরভাবে এবং বিদ্যমান বাস্তবতা সম্পর্কে আপনি যথেষ্ট ওয়াকিবহাল আছেন। আপনার কাছ থেকে বর্তমান চিত্র সম্পর্কে আমরা একটা ধারণা পেতে চাই, কি অবস্থা এখন বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতিতে আছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি একটু 30 সেকেন্ডের জন্য একটু ফ্ল্যাশব্যাক যাই, কারণ প্রয়োজন আছে। একটু আগে মঞ্জুর ভাই যেটা বলছিলেন যে আমরা কিন্তু 20-21 বছর ধরে ডেঙ্গুর সাথে বসবাস করছি, এটা 21তম বছর। 2000 সালে অ্যাকচুয়ালি আমরা 5550, প্রায় 5500 প্রথম সংক্রমণ, এবং তারপর থেকে আমরা ডেঙ্গুকে নিয়ে এই 2 দশক পার হলাম। সেই বছর 93 জন মানুষ মারা গিয়েছিলেন। তখন আমরা ডেঙ্গু সম্পর্কে কিচ্ছু জানতাম না, বিকজ ডেঙ্গু যে আসলে এরকম একটা সংক্রামক এবং এটা মশা দিয়ে আসে এবং এ জীবন কেড়ে নিতে পারে। বাংলাদেশে ঢাকা ফিভার নামে অনেক আগে একটা লিঙ্ক করা হয় যে ঢাকা ফিভার কিন্তু অ্যাকচুয়ালি ডেঙ্গু ফিভারই ছিল, সেটা কিন্তু বেশ আগের কথাই আমি বলছি। এরপরে একটা খুব ভালো সময় আমাদের পার হয়েছে। আমরা তখন অনেক সচেতন, নতুন নতুন যা হয় আমরা প্রচুর মিটিং করেছি, ট্রেনিং দিয়েছি। সবকিছুর পরে আমার যতদূর মনে পড়ে 2007 সাল থেকে 2012 সালে 6 বছর ডেঙ্গুর কোনো মৃত্যু ছিল না। সারা বছরে 500 জন 700 জনের বেশি ইনফেক্টেড হয়নি, সংক্রমিত হয়নি। আমরা ক্লাইমেট চেঞ্জের সঙ্গে, আপনারা জানেন যে ক্লাইমেট চেঞ্জ একটা বিশাল ভূমিকা রাখে ডেঙ্গু ছড়ানোর ব্যাপারে। তো আমরা দেখলাম যে 17, 18, 19, 20, 21 এই 4টা বছর যদি আমি এখন সামনে আগাতে থাকি, তাহলে আমরা দেখব যে 18 সালে প্রায় 10,000 লোক ইনফেক্টেড হয়েছিল, কিন্তু মৃত্যু হয়েছিল মাত্র 26 জনের। 19 সালে তো জানেনই, আপনি নিজেই বললেন যে এটা ছিল আমাদের সবচাইতে বড় এপিডেমিক আউটব্রেক, এবং এখানে 1,1300 সামথিং 54 জনের মতো। এখানে সরকারি হিসেবে 179 জন, যদি আমি তার চেয়ে বেশিও ধরি, এটার কিন্তু শতকরা যদি আপনি হিসাব করেন 0.2% এর মতো আসে। এই 0.2% আমরা কিন্তু ডেঙ্গু নিয়ে সর্বক্ষণই একটা স্বস্তির মধ্যে ছিলাম। কিন্তু 18, 19, 20 গত বছর যখন কোভিড আমাদের মধ্যে চলমান, তখনও কিন্তু আমাদের প্রায় 1400 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, 7 জন মারা গেছে। কিন্তু এবছর এই জুলাইয়ের 31 তারিখ বা আজকে ধরেন অগস্টের 3 তারিখ এ পর্যন্ত আমরা জানি যে 3182 জন সংক্রমিত। এ পর্যন্ত কারো মৃত্যুর খবর ডেঙ্গু থেকে শোনা যায়নি। কিন্তু আমি একজন ক্লিনিশিয়ান হিসেবে আমি ডেঙ্গু এবং কোভিড একই মানুষের আমি পাচ্ছি, কিন্তু তারা কেউ মৃত্যুবরণ করেননি। আমার কলিগদের সঙ্গে যখন কথা হয় তারাও 1-2 কেস এরকম পাচ্ছেন। এখন ডেঙ্গু নিয়ে আপনার যে প্রশ্ন সেইটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। কোভিডের যেমন একটা বিশাল প্রিপারেশন আছে, কারণ কোভিডের পেশেন্টের একটা সিগনিফিকেন্ট নাম্বারকে আইসিইউতে যেতে হতে পারে ক্রিটিক্যাল ফেজে, এবং সিভিয়ার ফেজে এইচডিইউতে যেতে হতে পারে। ডেঙ্গুতে যদি আমরা ডক্টররা সচেতন, তো গত 20 বছর ধরে আপনি জানেন ট্রেনিং দেওয়ার, ডেঙ্গুর চিকিৎসা জানে না এমন নতুন পাশ করা ডাক্তার কথা আমি বলবো না, কিন্তু যে 2 বছর আগেও পাশ করছে, প্রতি বছরই রিফ্রেশার্স ট্রেনিং হয়। তো ডেঙ্গু জন্য বিশেষায়িত হাসপাতাল, ডেডিকেটেড হাসপাতাল এগুলোর কোনো প্রয়োজন নাই। ডেঙ্গুর জন্য দরকার একটা স্থাপনা যেখানে ফ্লুইডটা দিতে হবে, অর্থাৎ ডেঙ্গু রোগীর চিকিৎসাটা
আমি চিকিৎসার প্রসঙ্গে বলছি, কিন্তু আমি আবার রিপিট করছি, ডেঙ্গু রোগীর চিকিৎসায় আপনাকে একটা হাসপাতালের বিছানা এবং মশারি থাকলে ভালো, কারণ হচ্ছে যে তাকে কোনো মশা কামড়িয়ে পাশের রোগী অন্য সুস্থ রোগীকে যেন সংক্রমিত না করে। থার্ড হচ্ছে ডেঙ্গু 5 দিনের 4 বা 5 দিনের দিন যখন জ্বরটা চলে যায় তখন পেশেন্ট ক্রিটিক্যাল ফেজে চলে যায়, তখন তার রক্তের প্রবাহ থেকে প্লাজমা বলে, মানে পানির অংশটি, লোহিত কণিকা বাদ দিয়ে যে অংশটি, এটা তখন বাইরে চলে আসে, ফ্রি স্পেস। এখন ফ্রি স্পেস কোথায়? আমাদের পেটটা হচ্ছে একটা ফ্রি স্পেস, আমি অ্যাবডোমেনের কথা বলছি। আমাদের লাংস এর একটা লেয়ার আছে প্লুরা, তার মধ্যে পানি চলে আসে, সো প্লুরাল ইফিউশন। এটা সর্বোচ্চ 24 থেকে 48 থেকে 72 ঘন্টা থাকতে পারে। এই অবস্থায় ডাক্তাররা সচেতন থাকেন যে আমরা যেন বেশি ফ্লুইড না দিয়ে ফেলি, কারণ ওই পানিটাই কিন্তু আবার পরে আবার ব্যাক করবে। যদি বেশি ফ্লুইড দিয়ে দেওয়া হয় তখন লাংসের মধ্যে পানিটা চলে আসে, যেটা ছিল পর্দার মধ্যে সেটা চলে আসে ফুসফুসের মধ্যে। এইটাই হয় ডেঙ্গু রোগীর জন্য মৃত্যুর 1 নম্বর কারণ, ডেঙ্গু শক, এবং সেখান থেকে যদি ফ্লুইড অ্যাডজাস্ট করে চিকিৎসা না দেওয়া হয়। দ্বিতীয় যে কারণে ডেঙ্গু রোগীরা বিপদে থাকতে পারেন সেটা হচ্ছে ডেঙ্গু থেকে কখনো কখনো এক্সপ্যান্ডেড ডেঙ্গু, বিভিন্ন অর্গান তাদের খারাপ হয়ে যেতে পারে, লাইক লিভার এন্ড কিডনি ফেলিওর, আর রক্তক্ষরণ। যদিও রক্তক্ষরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় নয়। আমরা 2000 সালে দেখেছি মানুষ ভোর রাতে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে প্লেটলেট জোগাড় করত, কিন্তু আজকের দিনে আপনাকে আমি একদম মানে অথরিটি নিয়ে বলছি, আজকের দিনে প্লেটলেট কিন্তু এর চিকিৎসা নয়। প্লেটলেট আমরা 10,000 কাউন্ট প্লেটলেট আসার পর চিন্তা করি দিব কিনা, যদি কোনো তার ব্লিডিং ম্যানিফেস্টেশন অথবা কোনো ইন্ডিকেশন না থাকে। তাহলে এখন ডেঙ্গুর চিকিৎসা আগের চেয়ে অনেকটাই আমি বলবো যে ডাক্তাররা জানেন, রোগীরাও কিন্তু অনেকটা জানে। রোগীরা জানে যে আমার জ্বর কমে গেছে মানে আমি খারাপ হয়ে যেতে পারি, অতএব আমাকে হাসপাতালে যেতে হবে। এখন আপনার সঙ্গে কোভিড আর ডেঙ্গু নিয়ে আমি পাশাপাশি একটা তুলনা করি, কারণ কোভিড এর সঙ্গেও তো আমাকে যুদ্ধ করতে হচ্ছে। আচ্ছা, ডক্টর কাজী তারিকুল ইসলাম, আপনি একটা কম্পারেটিভ একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছিলেন বিটুইন কোভিড এন্ড ডেঙ্গি। ইটস নট বিটুইন, রাদার আমি বলবো যে কোভিড রোগী এবং ডেঙ্গু রোগী, আমি বলবো যে যেহেতু আমাদের জনগণ এই প্রোগ্রামটি দেখছেন তাদের জন্য আমার মনে হয় এটা কাজে লাগবে। দেখুন, ডেঙ্গুতে আর কোভিড এর মধ্যে তফাৎ আমি 3-4টা পয়েন্ট আপনাদের সামনে বলতে চাই, যেন আপনারা সহজে আলাদা করতে পারেন, কারণ এই সময় দুটি রোগী একসাথে হচ্ছে। আপনার দুটি যদি নাও হয়, একটিও হয়, আপনি যেন তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ডেঙ্গু জ্বর প্রথম দিনই 104 অথবা 5 উঠে যেতে পারে ফার্স্ট ডে, কিন্তু কোভিড কখনোই 104-5 জ্বর হবে না, সর্বোচ্চ 100 থেকে 101। মানে এটা হচ্ছে সাধারণত। ডেঙ্গু এবং কোভিড দু জায়গায় কিন্তু গায়ে ব্যথা হয়, কিন্তু কোভিডে যেটুকু গায়ে ব্যথা হয় সেটা সহনীয়, 1-2 প্যারাসিটামল খেলে ভালো বোধ করা সম্ভব। কিন্তু ডেঙ্গুতে যে পরিমাণ গায়ে ব্যথা হয় তাতে মনে হবে আপনাকে কেউ পিটিয়েছে, বলাই হয় ব্রেকবোন ডিজিজ, মানে হাড় গোড় ভেঙে আসছে, এমন ব্যথা হয়। ডেঙ্গুর রোগী আর কোভিডের রোগীর মধ্যে তফাৎ হচ্ছে, ডেঙ্গুর রোগী কখনো মানে 99% ক্ষেত্রে কখনো তার কাশি, শ্বাসকষ্ট, নাক দিয়ে পানি পড়া কখনোই বলবে না। আর কোভিডের রোগী এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যাটাক এটা নিয়ে আসবে। চতুর্থ, পৃথিবীতে এখনো পর্যন্ত জানা মতে একটা রোগী নাকে গন্ধ চলে যায়, সেটা হচ্ছে কোভিডে। আপনার যদি নাকে গন্ধ চলে যায় আপনি ধরেই নিতে পারেন যে সম্ভবত আপনি কোভিডে ভুগছেন। যদি টেস্ট নাও করে থাকেন আপনি এটাকে একটা কনফার্মেটরি ইস্যু হিসেবে ডক্টরকে বলবেন যে আমি কিন্তু গন্ধ পাচ্ছি না। ডক্টর বলবে যে অবশ্যই আপনি কালকে সকালবেলায় PCR ফর কোভিড-19 করতে হবে। এর বাদে আমি বলবো যে খুসখুসে কাশি এটা ডেঙ্গুর সিমটম নয়। ডেঙ্গু যতক্ষণ পর্যন্ত জ্বর আছে ততক্ষণ কিন্তু আপনি অনেক ভালো, আপনি ধরে নিবেন যে আপনার বিপদ কম। যেদিন থেকে জ্বরটি চলে গেল, অর্থাৎ 4 দিন 5 দিনের মাথায়, তখন হচ্ছে ক্রিটিক্যাল ফেজ বলে,
তখন ওই প্লেটলেট কমতে থাকে, আচ্ছা, হিমাটোক্রিট বাড়তে থাকে। যেহেতু একটা সাধারণ প্রশ্ন করি সাধারণ মানুষ হিসেবে, সেটি হচ্ছে যে আমাদের প্রিভেলিং যে ট্রেন্ড, আপনি বলছেন যে মানুষ অনেকটা সচেতন হয়েছে, তো তারপরেও দেখা যায় যে প্রথমে 2-3 দিন জ্বর থাকে, তারপরে একটু টেস্ট করাবো যাবো, এ করতে করতে আবার হয়তো এদিক সেদিক করতে করতে একটু দেরি হয়ে গেল। বাই দিস টাইম যখন 3-4 দিন পরে 5 দিনের মাথায় যখন আপনি টেস্ট করতে যায়, তখন দেখা যায় যে নেগেটিভ আসে, মানে বা তখন আর ডেঙ্গুর অস্তিত্ব খুঁজে পায় না। তখন চিকিৎসক বলছে যে না, আপনার কন্ডিশন ক্রিটিক্যাল, কিন্তু রোগী ভাবছে যে আমি তো ভালো হয়ে গেছি। এই ধরনের পরিস্থিতি এটা একদম আপনি আমার মনের কথা বলছেন, এটা আমি বলতাম এক্ষুনি যে ডেঙ্গুর যে NS1 অ্যান্টিজেন, এটা মানে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনার গায়ে ব্যথা এবং হাই ফিভার এটা থাকলে আপনি তাড়াতাড়ি কেন যাবেন, আপনি 5 দিন পর NS1 অ্যান্টিজেন আর পজিটিভ থাকে না এবং ব্লাডে থাকে না, তখন 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় যে IgM অ্যান্টিবডিটা তৈরি হলো কিনা, কিন্তু তখন অলরেডি একটু দেরি হয়ে যেতে পারে। সেজন্য প্রথম 5 দিনের মধ্যে ডাক্তারের কাছে যে আপনি আগে কনফার্ম করেন, এবং ওই সময় কিন্তু আপনার প্লেটলেট কাউন্ট স্বাভাবিকও থাকতে পারে। প্লেটলেট কমতে থাকে, অনুচক্রিকা কমতে থাকে 5 দিনের পরে, যখন জ্বর চলে যায় তখন থেকে, এবং লিভার এনজাইমটা বেড়ে যায়, যেটা আমরা সচরাচর কোভিডে দেখি না। তাহলে আলাদা করার জন্য ডাক্তারের কাছে তো নিশ্চয়ই তত্ত্ব আছে, কিন্তু যারা শুনছেন তারা জনগণের উদ্দেশ্যে বলবো যে যদি হাই ফিভার আপনি পান, আপনার যদি প্রথম দিনই অনেক জ্বর, গায়ে ব্যথা, চোখ নাড়াতে পারছেন না, আই বল মুভমেন্ট করতে গেলে পেইন হচ্ছে, আপনার মাজায় এত তীব্র ব্যথা মনে হচ্ছে আপনি পড়ে গিয়ে আঘাত পেয়েছেন, হাড্ডি গুড্ডি ভেঙে আসছে, আপনি বলছেন আমাকে একটু গা টিপে দাও নাহলে আমার আরাম লাগছে না, প্যারাসিটামলে জ্বর নামাচ্ছে না, ব্যথাও কমছে না, এটা আপনি চোখ বন্ধ করে বলতে পারেন যে এটা ডেঙ্গু। এটা অবশ্যই কোভিড নয়। বাট একটা ইম্পর্টেন্ট ইস্যু যে এই সময় যেহেতু দুটো রোগী হচ্ছে, আমরা যেন এটা খেয়াল রাখি, যেটা মানে আমাদের বলছিলেন কীটতত্ত্ববিদ, উনি কিন্তু ওইটার উপরে জোর দিয়েছেন যে এলাকায় আপনার পাশে বাসায় ডেঙ্গু থাকলে আপনি অবশ্যই সচেতন হবেন। একটা কারণে যে ডেঙ্গু কিন্তু দিনের বেলায় বেশি বাইট করে। ডেঙ্গু কিন্তু আপনার বাসা থেকে 100 মিটার দূরে আরেকটা বাসায় গিয়ে ওই মশা কামড়াতে পারবে না, কারণ ওর ফ্লাইট উপরে বলেন আর হরাইজন্টালি বলেন 100 মিটার। তাহলে 100 মিটারের মধ্যে আমরা যে বাসাগুলো পাবো সেই বাসার মানুষজনকে আমরা মানে শনাক্ত করতে পারবো এবং ওখানে যা যা করণীয় সেই কাজগুলো করতে পারবো। ডক্টর কাজী তারিকুল ইসলাম, এখানে একটু আপনাকে আমি থামাচ্ছি, আমি ফিরে যাচ্ছি ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর কাছে। আপনি সচেতনতামূলক এবং কিছু এই যে প্রতিরোধমূলক কিছু কার্যক্রমের কথা বলছিলেন। এখন যে অবস্থার মধ্যে আছে এবং যেই কর্তৃপক্ষ যে ব্যবস্থাগুলো করেছেন মানুষকে সচেতন করার জন্য, চিরুনি অভিযান চালাচ্ছেন, তাতে কি মনে হয় যে না, যে একটু ইঙ্গিত করছিলেন যে এটা এপিডেমিক পর্যায়ের দিকে চলে যাচ্ছে অথবা চলে গেছে আপনার দৃষ্টিতে, সেখান থেকে আমাদের রিভার্স করার সুযোগ আছে এখনো? রিভার্স করার জন্য যে কার্যক্রম, যেটা যে অ্যাডাল্ট মশা নিধনের উপরে জোর দেয়া, সেটা তো কর্তৃপক্ষ করছেন না। এবং পাবলিককে যে পাবলিকের মেসেজগুলি দিবে যে ম্যান মসকুইটো কন্ট্যাক্ট কমানো, অর্থাৎ যে মশারি ইউজ করার কথা, এবং এলাকাকে আপনাদের এই ক্লাস্টার যেখানে থেকে আপনার এই ডেঙ্গু রোগীগুলি আসতেছে, সেটা কিন্তু সুনির্দিষ্ট কিছু কিছু এলাকা থেকে আসে। ডেঙ্গু এমন হয় না যে একেবারে র্যান্ডমলি সব জায়গা থেকে আসতেছে, এটা কিন্তু তা না। এটা কিন্তু এটার স্পেশাল টেম্পোরাল একটা ডাইমেনশন আছে। তো সুতরাং সেই জায়গাগুলিকে তারা যদি চিহ্নিত করতে পারতেন, চিহ্নিত করে পাবলিককে যদি বলতে পারতেন যে দেখেন এই এলাকাটার ভিতরে ডেঙ্গু অ্যাক্টিভলি ছড়াচ্ছে, আপনারা সতর্ক হন, তাহলে কিন্তু ডক্টর মঞ্জুর, আমরা শুনছি যে আমাদের আবাসন শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, এখন শহরে অন্তত 10-12 হাজার নির্মাণাধীন বাড়ি আছে, সেগুলো ওয়ান অফ দ্য মেজর সোর্সেস অফ মানে এই যে এডিস মসকিটো। তো এইসব তাদেরকে সচেতন করা বা এই নির্মাণাধীন সাইটগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনা বা সেখানে ক্র্যাশ প্রোগ্রাম চালানোর কি কোনো কর্মসূচি বা কার্যক্রম আপনি দেখতে পাচ্ছেন কিনা? এখানে দেখেন, এখানে একটা ব্যাপক একটা ব্লেম গেম চলতেছে এই এডিস মশা নিয়ে। এরা চাচ্ছে যে ম্যাজিস্ট্রেট দিয়ে হুমকি ধামকি করে দেখানো যে জনগণ দায়ী। এইখানে যে আবাসন শিল্পের নির্মাণাধীন বাড়িতে যেখানে আপনার মশা লার্ভা পাওয়া যাচ্ছে, মশা হচ্ছে, তারা সেখানে যে লার্বিসাইড অ্যাপ্লাই করে দেয় না কেন?
সেখানে তারা ফগিং করে না কেন? এগুলি তো সব, এখানে তো অ্যাক্সেস আছে, এমন না যে কোনো রেসিডেন্সিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল বিল্ডিং যেতে পারবে না। তারা কি কারণে এই জায়গায় লার্ভিসাইডিং করে মশাকে মারে না কেন? আমার কথাটা হচ্ছে, এটা কি মানে কি তারা কি শহরের বাইরের লোক বা অন্য কোনো জাতির লোক, অন্য কোনো দেশের লোক? তারা যেখানে আন্ডার কনস্ট্রাকশন বাড়ি বা সরকারি স্থাপনা, সেখানে ঢুকে ঢুকে যেখানে অ্যাক্সেস পাওয়া যায়, আমি বলবো যে অ্যাক্সেস একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা সব বাসার ভিতরে তো অ্যাক্সেস দেয় না। যেসব জায়গায় অ্যাক্সেস পাওয়া যাচ্ছে সেখানে তো তারা লার্ভি সেটিং করছে না কেন? সেখানে তারা অ্যাডাল্ট সেটিং করছে না কেন? এই পয়েন্টটা কিন্তু কেউ উল্লেখ করে না। যে নির্মাণের বাড়ির দিকে তাকায় বলা হয় ফাইন করে দিচ্ছেন, ম্যাজিস্ট্রেট দিয়ে লোকজনকে ধরে নিয়ে যাচ্ছেন। হোয়াই ডোন্ট ইউ অ্যাপ্লাই ইনসেক্টিসাইড দেয়ার? আপনি বলা হচ্ছে যে এডিস মশার সব লার্ভা যাদের পার্সোনাল প্রপার্টির মধ্যে হয়। কিন্তু আপনি জানেন যে ক্যালকাটা এডিস মশার লার্ভা আপনার ড্রেনে পাওয়া যাচ্ছে, তাদের অ্যাডাপ্টেশন চেঞ্জ হচ্ছে, ঢাকাও পাওয়া গেছে। সুতরাং এই যে কর্তৃপক্ষের নানাবিধ কথা যে তারা কমিটি করে দিচ্ছে, কমিটি কি করবে? আমরা হইচই করে তো কোনো লাভ নাই। এই যে আপনার একটা তামাশা করা হয় রাস্তায়, রোড শো করে আপনার করোনার মধ্যে, লকডাউনের মধ্যে, কাকে আপনি করবেন, অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন? আপনি যদি সোর্স রিডাকশন 100% করেন এই মুহূর্তে, সব লার্ভা যদি মেরেও ফেলেন, কিন্তু আপনি ইনফেকশন তো কমতেছে না। ইনফেকশন তো যে অ্যাডাল্ট মশাগুলি আছে এরা 3-4 সপ্তাহ বেঁচে থাকবে, ইনফেকশন কন্টিনিউ করে যাবে। এই জিনিসটা তাদের মাথায় কেন খেলে না আমি এটা বুঝি না। তারা এই যে মাইক টাইক দিয়ে বলতেছেন আপনারা সচেতন, পাবলিক তো সচেতন আছে, তাদের হাতে টুলস নাই, ইনসেক্টিসাইড যেটা দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারে ঘরের ভিতরে, জায়গায় জায়গায় ছড়াই দিতে পারে, স্যানিটাইজার, ব্রিকেট। আচ্ছা, আপনি কীটতত্ত্ববিদ হিসেবে আরেকটা সাপ্লিমেন্টারি, সেটা হচ্ছে যে এই যে ইনসেকটিসাইডের কোয়ালিটি অফ ইনসেকটিসাইড এন্ড এফিকেসি অফ ইনসেকটিসাইড 2019-এ খুব আলোচনা হয়েছিল। এই বছর এটা নিয়ে কি কোনো সংশয় বা কোনো ধরনের প্রশ্ন কি আছে? ডেফিনেটলি আছে। আপনি যে গত বছর কিউলেক্স মশার যে একটা ডিব্যাকল হলো, যে ব্যাপকভাবে কিউলেক্স মশার আপনার যে এই ইনফেস্টেশন হলো, সেখানে তারা প্রচুর ইনসেক্টিসাইড অ্যাপ্লাই করলো, সেখানে কোথাও থেকে 35% মশা মারা গেছে, কোথাও 50% মশা মারা গেছে। এখন যে তারা অ্যাপ্লাই করতেছে, অ্যাডাল্টিসাইড অ্যাপ্লাই করতেছে, সেখানে কি মশা মরতেছে? এই যে মনিটরিংটা, এটা একটা সায়েন্স, এটা একটা প্রফেশনাল সব আছে আপনার, মানে মেজার কি নিতে হবে। কিন্তু এরা কোথার থেকে তাদেরকে পরামর্শ কে দেয়? তারা ব্যাঙ ছেড়ে দিচ্ছে, সাপ ছেড়ে দিচ্ছে, হাঁস ছেড়ে দিচ্ছে। জনগণের জীবন নিয়ে এইভাবে খেলাধুলা করার তো রাইট দেয়নি পাবলিক এদেরকে। কিন্তু এরা কি একবার বলতে পারবে? এই যে মন্ত্রী মহোদয় বলতেছে যে আমি কমিটি করে 15 দিনের মধ্যে মশা কমায় আমি ডেঙ্গু কমায় ফেলবো, আদেশ দিয়ে দিয়েছেন। ওনার এটার ভিতরে কোন টেকনিক্যাল কোন লোক ছিল? এবং উনি যে প্রোগ্রামটা দিছে, প্রোগ্রামটা তো ফেল হবে কি আপনার? আমি গত 20 বছরের এই ডেঙ্গুর যে এপিডেমিক কার্ভ, এটা আমরা এক্সামিন করে দেখছি, কোন সময় কিন্তু এটা কন্ট্রোল করতে পারে নাই। এই যে ন্যাচারাল কোর্স অফ আছে, যে কোনো এপিডেমিকের একটা ন্যাচারাল কোর্স আছে। ডক্টর মঞ্জুর, এখানে একটু আপনাকে থামাবো। আমরা ডক্টর কাজী তারিকুল ইসলামের কাছ থেকে একটু জানতে চাই যে কোভিডে যেরকম আমরা ভ্যারিয়েন্টের মিউটেশন দেখছি, ট্রান্সফরমেশন দেখছি, ডেঙ্গুর কি এরকম কোনো ভ্যারিয়েন্ট ট্রান্সফরমেশন হচ্ছে কিনা, কোনো মানে পরিবর্তন আসছে কিনা একটা? আর এই যে আলোচনাগুলো সাধারণভাবে যেটা হচ্ছে, আপনি জাতীয় ডেঙ্গু গাইডলাইনের প্রধান সম্পাদক হিসেবে মনে করেন কিনা যে এখন ইনফেকশন যে চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে ক্লিনিশিয়ান হিসেবে আপনি বলেছেন, কিন্তু একই সঙ্গে সংক্রমণ প্রতিরোধ বা সংক্রমণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যা যা করণীয়, সেক্ষেত্রে আমরা যা করছি সেটা দুইটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে? ধন্যবাদ। আমি আগে প্রথম অংশেরই একটু উত্তর দেই। সারা বিশ্বে এখনো পর্যন্ত জানা মতে যে এটা 4টা সেরোটাইপ আছে। এক এক দেশে এক একটা সেরোটাইপের প্রাধান্য বেশি এবং সেভাবে সংক্রমণ ছড়ায়। ডেঙ্গুর জন্য একটা ভালো খবর বলবো, সেটা হচ্ছে যে আপনি যদি বা আমরা যদি কেউ এক ধরনের সেরোটাইপে সংক্রমিত হই একবার, আমি আবার রিপিট করছি, একবার যদি আমার ডেঙ্গু হয় এই বছর, ওই সেরোটাইপ দিয়ে আমার সারা জীবনের জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। এটা হচ্ছে ডেঙ্গুর একটা সুখবর। তবে দুঃসংবাদ হচ্ছে যদি আমি দ্বিতীয়বার সংক্রমিত হই, যেহেতু আমার ওটা দিয়ে হবে না, আমার তাহলে সেকেন্ডারি ইনফেকশন হবে, তখন আমার অন্য সেরোটাইপ দিয়ে হবে, 1, 2, 3, 4 ডেন
নামে আছে, তখন ওই রোগের বিস্তারটা বা রোগটা খুব মারাত্মক আকারে, যেটা একটু আগে বলছিলাম যে প্লাজমা লিকেজ হয়ে রোগীটা শকে চলে যেতে পারে, তার ব্লাড প্রেশার কমে যেতে পারে এবং সে দ্রুত হাসপাতালে অ্যাডমিশন নেওয়া। ডেঙ্গুতে মানে কোভিডের সঙ্গে যদি তুলনা করি তাহলে আইসিইউর প্রয়োজন 100 ভাগের 1 ভাগও না। ডেঙ্গু আপনি একটা ফিল্ড হসপিটালেও আপনি চিকিৎসা করতে পারেন, ফ্লুইড দিয়ে ভালো মানে পেশেন্টকে ম্যানেজ করলে পেশেন্ট বাড়িতে চলে যেতে পারবে। এখানে হয়তো 1% নিচেই বা 0.5 এর নিচে কিছু কিছু রোগী একটু ক্রিটিক্যাল ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, তাও মাঝে মাঝে যদি তাদের সেকেন্ড ইনফেকশন হয় বা সেকেন্ডারি ইনফেকশন হয়। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর বলবো যে আপনি শুরুতেই বলেছেন আমি ক্লিনিশিয়ান, আমি রোগ চিকিৎসা করতে জানি। অবশ্যই আমাদের ওই বইয়ের মধ্যে কিভাবে রোগ প্রতিরোধ করা যায় সেগুলো গাইডলাইনে অনেক কথা লেখা আছে এবং এইটার ইমপ্লিমেন্টেশনের জন্য অবশ্যই একটু আগে মঞ্জুর ভাই যেটা বলছিলেন, আলাদা লোক আছে, আলাদা দায়িত্বশীল ব্যক্তি আছে। আমি ডেঙ্গুর সিজনে এসে ডেঙ্গু করে চিল্লালে তো হবে না, আমাকে তো আগের থেকে প্রস্তুতি নিতে হবে যে বৃষ্টি, যে বছর বৃষ্টি আর্লি হয়েছে সে বছরই কিন্তু ডেঙ্গু ছড়িয়েছে বেশি, কারণ আর্লি রেইন কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ। এবং এবছরও দেখেন আপনি, এবছর আপনি মনে করতে পারেন যে জুনের দিকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছিল এবং কন্টিনিউয়াস রেইনের চেয়ে থেমে থেমে বৃষ্টি হওয়া এটা আরো মারাত্মক। কন্টিনিউয়াস রেইনে তো লার্ভা টার্ভা সব ভেসে চলে যেতে পারে, কিন্তু আজকে একটু বৃষ্টি হলো, রোদ উঠলো, একদিন থাকলো না, আবার একটু বৃষ্টি হলো, এই ক্যাচমেন্ট জায়গাগুলোতে তখন একদম ফ্রেশ পানিগুলো জমে এবং সেখানে ওরা ডিম পাড়তে পছন্দ করে। যদিও চেঞ্জিং প্যাটার্ন অফ ডেঙ্গি এটা তো আমরা গত 2 বছর ধরে বলেই আসছি, আমরা বিভিন্ন সময় ডাক্তারদের সামনে বক্তৃতাও দিচ্ছি, যেটা একটু আগে মঞ্জুর ভাই বলছিলেন যে ড্রেনে নোংরা পানিতেও এখন লার্ভা পাওয়া যাচ্ছে। এর অর্থ যে ওরা ওদেরও স্বভাব পাল্টাচ্ছে। যেমন কোভিড ভ্যারিয়েন্ট চেঞ্জ করছে, কেন কোভিড ভ্যারিয়েন্ট চেঞ্জ করছে? কিন্তু যখনই আপনি ওর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন, শত্রু সবসময় কি চায় যে আমাকে যে আক্রমণ করবে আমি ওর হাত থেকে বাঁচার জন্য আমি আমার ঢাল তলোয়ার চেঞ্জ করব। সেই কারণে আমরা ডেল্টা ভ্যারিয়েন্ট দেখছি, সেই কারণে আমরা কোভিডের বেলা দেখছি। এই ডেঙ্গুর বেলায়ও তাই, ডেঙ্গু তার স্বভাব পাল্টাচ্ছে এবং আমরা এই বছর যা দেখছি গত 1 সপ্তাহে এটা বেশ মানে সংক্রমণের হারটা অনেক বেশি। আমরা যদি এইরকম একটা ক্রাশ প্রোগ্রাম না নিতে পারি তাহলে আপনার কথাই আমি রিপিট করছি যে মরার উপর খাড়ার ঘা তো বটেই। কারণ আমি কোভিড নিয়ে যত কথা বলেছি গত 1.5 বছর ধরে, আমার ডেঙ্গু নিয়ে আজকে বোধহয় আপনাদের সামনে 2য় দিন কথা বলছি। কেননা ডেঙ্গু নিয়ে কথা বলা লাগে না এই কারণে যে আমরা ডেঙ্গুতে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছি এবং আমরা চিকিৎসাটা ভালো আমাদের ডাক্তাররা করতে পারেন। কিন্তু আমরা যে একটা প্রচন্ড খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে ডেঙ্গুকে ম্যানেজ করার জন্য হাসপাতালে জায়গা দেওয়া ডিফিকাল্ট হবে, তখন হয়তো ফিল্ড হাসপাতালগুলোতে এর ম্যানেজমেন্ট দেওয়া সহজ হবে। আমরা শেষ পর্বে আছি ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। এই যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী বলছিলেন যে আসলে ডেঙ্গু একটা গ্লোবাল ফেনোমেনা, কোভিডও তো বটেই, ডেঙ্গুও তাই। অনেক বিশ্বে বহু দেশে সিজনাল হিসেবে এটা স্ট্রাইক করে এবং এই মুহূর্তে কিন্তু বিশ্বের বহু দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে এবং সংখ্যার দিক থেকে সেটা বাংলাদেশের চেয়েও অনেক বেশি রিমার্কেবল। ফিলিপিন্সের কথা বলা যায়, মালয়েশিয়ার কথা বলা যায়, থাইল্যান্ডের কথা বলা যায়, এসব দেশে, ইন্দোনেশিয়া অলসো। তো সেদিক থেকে আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক সময় হতাশা ব্যক্ত করি, আমাদের কিছু দুর্বলতাও আছে। কিন্তু গ্লোবাল ফেনোমেনা যদি হয়, জলবায়ুর সঙ্গে যদি এটা যুক্ত থাকে, তাহলে তো এটা আসলে মানে এর সঙ্গে বসবাস করার ছাড়া আর তো কোনো উপায় দেখা যাচ্ছে না। আপনি কি মনে করেন? এই ধরনের কম্পারিজন অনেক দেওয়া যায়। আমিও তো বলতে পারি যে দিল্লিতে ডেঙ্গুর সংখ্যা অনেক কম বা ক্যালকাটাতেও অনেক কম। এই ধরনের উদাহরণের থেকে বড় কথা হচ্ছে কি যে ডেঙ্গু যখন হচ্ছে প্রথম থেকে কি আমাদের কোনো একটা স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক প্রোগ্রাম আমাদের হাতে আছে কিনা, এইটা হলো আসল কথা। এটা তো ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের প্রিন্সিপাল প্র্যাকটিস ফলো করে তো আপনার এই জিনিসটাকে করতে হবে।
যেমন ডেঙ্গুর চিকিৎসার জন্য একটা গাইডলাইন আছে, ঠিক তেমনি এই এডিস মশা দমনের জন্য একটা গাইডলাইন আছে, WHO গাইডলাইন আছে এবং অনেক দেশের প্র্যাকটিস আছে। যেমন ধরেন যখন এপিডেমিক ফেজে চলে যায়, এখন যেটা যাচ্ছে, সেই সময় স্ট্যান্ডার্ড প্রসিডিওর হচ্ছে WHO রিকমেন্ডেড কি হচ্ছে, আপনার অ্যাডাল্ট মারতে হবে এবং অ্যাডাল্ট যখন আপনি মারবেন প্রথম সপ্তাহে ডে 1-এ আপনার ইউএলবি করবেন কিংবা ফগিং করবেন, ডে 3-তে ইউএলবি কিংবা ফগিং করবেন, ডে 7-এ করবেন, তারপরে 2-3 সপ্তাহ প্রতি সপ্তাহে একবার করে করবেন এবং আপনি তখন মনিটর করবেন যে আপনার ওই এলাকা থেকে নতুন কোনো রোগী আসছে কিনা। যদি 2 সপ্তাহের মধ্যে নতুন কোনো রোগী না আসে তাহলে ধরে নিতে হবে যে আপনার এই ক্লাস্টারটাকে আপনি নিউট্রালাইজ করতে পারছেন। এগুলি একেবারে সায়েন্টিফিক স্ট্যান্ডার্ড প্রসিডিওর বহু দেশে এইভাবে করা হয়, কিন্তু আমাদের দেশে তো এখানে যাদের মাথায় যা খেলতেছে তাই করতেছে, যে আপনার শুধুমাত্র পানি উল্টে ডেঙ্গু কোনো জায়গায় কন্ট্রোল হয় নাই। এই জিনিসটা ওনাদের মাথা থেকে কিছু কিছু বুদ্ধিজীবী ঢুকাই দিচ্ছে যে ফুলের টবের পানি ফেলাই দিলেই কি হয়ে যাবে। ডেঙ্গুর যে ট্রান্সমিশন থ্রেশহোল্ড অনেক কম। আপনার প্রতি বাড়িতে যদি প্রতিটা লোকের জন্য একটা করে এডিস ফিমেল মশা থাকে তাহলেই কিন্তু আপনার ওই যে ট্রান্সমিশনটা চলতে পারে, অর্থাৎ লো রিপ্রোডাকশন 1 থাকে। অর্থাৎ ডেঙ্গু ট্রান্সমিশনটাকে মেনটেন করার জন্য অত্যন্ত লো নাম্বার অফ এডিস মশা লাগে এবং এডিস মশা কিন্তু আপনারা তত দেখেন না। এইসব জিনিসগুলি একটা সায়েন্টিফিক বিষয়, এগুলি কনসিডারেশনে নিয়ে প্রোগ্রাম করতে হবে, প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে হবে। হইচই করলে, রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করলে কাজ হবে না। জি ডক্টর মঞ্জুর, আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে আমরা তো অবশ্যই যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের ভূমিকা, তাদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন করি, অবশ্যই সেটা করার সুযোগও আছে, কিন্তু একই সঙ্গে ধরেন এখানে প্রফেসর তারিকুল ইসলাম যেরকম বললেন যে আপনার আমাদের ডেঙ্গু মশার তো একটা চরিত্র আছে যে এটা আপনার এই 100 মিটারের মধ্যেই মোটামুটি এর দৌড়। তো এই দৌড়টাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে জনসচেতনতা বা প্রত্যেক ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলি এবং কমিউনিটির কিছু দায়িত্ব আছে, সংগঠনগুলোর কিছু দায়িত্ব আছে, সেই জায়গাটার মধ্যে কোনো লুপহোল বা কোনো ধরনের কি বলবো যে অসচেতনতা দেখতে পান কিনা বা কোনো উদ্যোগও বা দেখতে পান কিনা আপনার সরকারি ব্যবস্থাপনার বাইরে? প্রথমত হচ্ছে যে জনগণ এ বিষয়ে কিন্তু অনেকটা সতর্ক, কিন্তু তাদের হাতে তো টুলস থাকতে হবে। তারা তো এই মশাগুলিকে পিটিয়ে মারতে পারেন না। তাদেরকে আপনি যদি ধরুন স্যান্ড গ্রানুলস, টেনিফোসের স্যান্ড গ্রানুলস বা পাইরিপ্রক্সিফেনের স্যান্ড গ্রানুলস বাজারে অ্যাভেলেবল থাকতো, তারা কিন্তু তাদের যে ফুলের টব বা আশেপাশে যেসব জায়গায় পাত্রে এগুলো ছড়িয়ে দিলে এলিস মশা জন্মাতে পারতো না। কিন্তু আপনি তো সেটা অ্যাভেলেবল করতে পারতেছেন না কেন? অয়েল কোম্পানি তো এই পাবলিক হেলথ পেস্টিসাইড ইম্পোর্ট 3 বছর বন্ধ রাখছিল, যখন খোলা হলো সেটার উপর আবার কায়দা করে ট্যাক্স বসাই দিয়েছে গভর্নমেন্ট 90%, যার ফলে এইসব প্রোডাক্ট পাবলিকের হাতে যায় না। পাবলিকের কি করবে? এখন যেটা আছে, আমি মনে করি কি এই যে একটা এমার্জেন্সির সময় আমি মনে করি কি যে সকাল বিকাল অ্যারোসল মারুন, তাতে ঘরের ভিতরে মশাটা মারা যাবে। মশা মারাটাই হচ্ছে আসল, এবং মশার ইউজ করুন, ম্যান মসকিটো কন্ট্যাক্ট কমান, হইচই না করে এই কতগুলি পাবলিক হেলথ মেসেজ আপনার এই গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে পেপারে দিলে আপনার সুন্দরভাবে এই ট্রান্সমিশনটাকে কমানো যাবে, আর ফার্দার জন্য স্প্রেড না হয় সেই ব্যবস্থাটা নিতে হবে। আদারওয়াইজ যেটা হচ্ছে বর্তমান প্রক্রিয়ায় যদি চলতে থাকে তাহলে যে ডেঙ্গুর যে একটা ন্যাচারাল কোর্স আছে, ডেঙ্গু কিন্তু চিরকাল বাড়তেই থাকবে না, একটা সময় বেড়ে তারপর আবার কিন্তু এটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে চলে যায়। তাই কিন্তু 2019 সনে হয়েছে, 2018 সনে হচ্ছে, চিকুনগুনিয়ার ক্ষেত্রে হয়েছে। যদি পাবলিকের এরা যে মিজান নিচ্ছে তাতে যদি কাজ হতো তাহলে ওই পিকটা কিন্তু ফ্ল্যাটেন্ড হতো। পিক ফ্ল্যাটেন্ড হয় না তো কোনো সময়। অর্থাৎ এখানে কোনো সময়ই কিন্তু ডেঙ্গু কন্ট্রোল হয় নাই, শুধুমাত্র সরকার বিভিন্ন রকমের বলছে যে যখন কমে যায় বলতে আমরা এইগুলি করছি, কমে গেছে। এবং 2020 সনে ক্যালকাটা বলেন, শ্রীলঙ্কা বলেন, দিল্লি বলেন, ঢাকা বলেন, রাজশাহী বলেন, কোথাও কোনো জায়গায় তেমন ডেঙ্গু হয় নাই, শেষের দিকে হয়েছে। কারণ এখানে যে ক্লাস্টার ফর্মেশন, এখানে যে ডেঙ্গু সিজনটা লেটে, ক্লাস্টার ফর্মেশনের আগেই লকডাউন দেওয়া হয়েছিল মার্চে। লকডাউন দেওয়ার ফলে আপনার এই ডেঙ্গু ভাইরাসটা মশার পপুলেশনের মধ্যে স্প্রেড করতে পারে নাই। দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন দ্যাট উই ডিড নট হ্যাভ মাচ কিন্তু এটা ছিল আপনার সিঙ্গাপুরে যেটা ছিল যে ক্লাস্টার ফর্মেশন তো ওদের সবসময় থাকে, এটা যখন লকডাউন দিয়েছে ঘরের ভেতরে এক্সপোজ হয়েছে, রেকর্ড সংখ্যক ডেঙ্গু কেস হয়েছে। এটা সাইন্টিফিক বিষয়। এখন এই যে ক্রেডিট নেওয়া হয় যে আমরা এমন কাজ করছি 2000 সালে কোনো ডেঙ্গু হয়ই নেই, দিল্লিতে কি করছে তারা, ক্যালকাটায় কি করছে? সুতরাং সায়েন্সকে অগ্রাধিকার দিতে হবে এবং প্রফেশনাল যেসব অ্যাডভাইস আছে, আমাদের বাংলাদেশের প্রফেশনালদের উপরে এরা তো তাদেরকে কোনো গুরুত্বই দেয় না।
তারা নিজেরাই প্রফেশনাল মনে করে। কিন্তু আমি একটা জিনিস ওয়ার্নিং দিয়ে বলতে চাচ্ছি, এই যে জনগণের জীবন নিয়ে খেলা হচ্ছে, এটার জন্য তারা দায়ী। তারা যে এই যে প্রোগ্রামগুলো দিচ্ছে যে সোর্স রিডাকশন করো, তারপরে 15 দিনের মধ্যে মশা বাইরে করো, এটার সায়েন্টিফিক বেসিস কি? কোন প্রফেশনাল তাদেরকে অ্যাডভাইস করছে? করোনা কন্ট্রোল করবেন উইদাউট দি অ্যাডভাইস অফ দি ডক্টরস? এটা তো হয় না। ঠিক ডেঙ্গু কন্ট্রোল করবেন, এডিস কন্ট্রোল করবেন উইদাউট দি অ্যাডভাইস অফ দি প্রফেশনালস? হাউ ক্যান ইউ এক্সপেক্ট ইট? জি ডক্টর মঞ্জুর আহমেদ, বুঝতে পেরেছি। আপনি, ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর কাজী তারিকুল ইসলাম আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে প্রথম কথা হলো যে এটা একটা গ্লোবাল ফেনোমেনা দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশে ডেঙ্গু আসছে, এটার রেকারেন্স হচ্ছে, বাংলাদেশেও এটা থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? আর দ্বিতীয় কথা হলো যে প্রক্রিয়ায় আমরা এখন যে পরিস্থিতি আছে এর থেকে অবনতি হওয়ার কোনো আশঙ্কা আপনি করছেন কিনা? ধন্যবাদ। আমি আপনাকে দুটো কথা বলি। একটা হচ্ছে WHO বইয়ে একটা কথা লেখা আছে যে দেশে একবার ডেঙ্গু ভাইরাস ঢোকে সেই দেশ থেকে এই ডেঙ্গু ভাইরাসকে তাড়ানো যায় না, নিয়ন্ত্রণ করে রাখা যায়। যেমন পৃথিবীর বহু দেশ, আমাদের পাশের দেশ মানে পাশের রাজ্য কলকাতায় কিন্তু ডেঙ্গির ম্যানেজমেন্টে ওরা একটা বেশ লং টার্ম প্রোগ্রাম নিয়েছে এবং তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা। নিয়ন্ত্রণ করলেই তো যথেষ্ট। কিছু লোক বছরে একটা সময় সাফার করবে, ইটস ওকে, কিন্তু ডেঙ্গু দেশ থেকে যাবে না, এটা মোটামুটি বৈজ্ঞানিকভাবে বলা আছে। সেকেন্ড হচ্ছে যে কি কারণে এটা হয় সেটাও নট ক্লিয়ার। যে এক বছর ডেঙ্গু বেশি হলে আপনি যেটা বলছিলেন, জলবায়ু পরিবর্তনের ইফেক্ট হোক বা ওই দেশের কোনো মানে এনভায়রনমেন্ট অথবা আবহাওয়ার কোনো কারণে হোক, পরের বছর কম হয়। 19-এর পরে আমরা 21-এ এবার বেশি আশাই করছিলাম। আর মঞ্জুর সাহেব যেটা বললেন যে গত বছর লকডাউনের জন্য 20 সালে বেশি হয়নি, আমি ওনার সঙ্গে কিন্তু এই ব্যাপারে অনেকটাই একমত। কারণ হচ্ছে যে ডেফিনেটলি মানুষের মুভমেন্ট যখন কম হয়েছে, এটা খুব স্বাভাবিক কারণেই এটা মানে ছড়িয়েছে কম। শেষ কথা, মানে শেষের দিকে এসে যে কথাটা বলতে চাই যে আমাকে যদি প্রশ্ন করেন যে আমি কোভিড নিয়ে আতঙ্কিত না ডেঙ্গু নিয়ে আতঙ্কিত, আতঙ্ক তো দুটোর জন্যই থাকবে। আতঙ্ক না হয়ে সচেতন হওয়াটাই বেশি জরুরি। কিন্তু কোভিডে একটা মানুষের জীবন যত তাড়াতাড়ি দ্রুত খারাপ হয়ে সে দুনিয়া থেকে চলে যেতে পারে, ডেঙ্গুতে কিন্তু তা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। একটু সতর্ক হয়ে সময় মতো হাসপাতালে গেলে অথবা চিকিৎসকের পরামর্শ নিলে। ডেঙ্গুতে মানুষ মারা যাওয়া, আপনি আমাকে একটু আগেই বললাম, 1 লক্ষের উপরে যখন সংক্রমণ হয়েছিল তখনও 19 সালে কিন্তু আমাদের মৃত্যুর রেট ছিল 0.2%। তাহলে আমি যদি কম্পেয়ার করি, এই মুহূর্তে কোভিড হচ্ছে 1.65, তাহলে আপনি কল্পনা করেন ওটা কত গুণ বেশি। সেজন্য আমাকে অপশন দিলে আমি বলবো আমি দুটোতেই সচেতন বলতে চাই জনগণকে। বাট কোভিডে আমরা বেশি সচেতন হব আর ডেঙ্গুকে অবহেলা করব না। অবহেলা করলেই ওই যে কয়েকটি প্রাণ যায় ওগুলোই কিন্তু আমাদেরকে খুবই ব্যথিত করে এবং আমাদেরকে চিন্তিত করে। ধন্যবাদ ডক্টর কাজী তারিকুল ইসলাম, প্রধান সম্পাদক জাতীয় ডেঙ্গু গাইডলাইন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন আমাদের। এবং ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, কীটতত্ত্ব বিশেষজ্ঞ এবং প্রাক্তন সভাপতি প্রাণী বিজ্ঞান সমিতি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত আমরা শুনেছি। প্রিয় দর্শক, আমরা কোভিড পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত কথা বলছি, একই সঙ্গে যে আরেকটি নতুন উপদ্রব ডেঙ্গু, সেটি নিয়েও আমরা আজকে কথা বললাম। আশা করছি যে সবাই সচেতন হবেন এবং এই ক্ষেত্রে যার যার যে আশেপাশে বাড়ি ঘর এবং আশেপাশের এলাকাগুলোতে যে পানি জমে থাকা, সেটি বিশেষ প্রাথমিক দায়িত্ব, সেটা যাতে কোনোভাবেই আমরা হতে না দেই, সেটি একটি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবাই সচেতন থাকে, যে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ডক্টর কাজী তারিকুল ইসলাম আমাদেরকে যথেষ্ট তথ্য দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন, সেই মতো আমরা কাজ করি এবং কোভিডের ব্যাপারে আমরা আরও সতর্কতা অবলম্বন করি, একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ করি সচেতনতার মাধ্যমে। সেটি আমাদের আলোচনার উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবার।